আমাদের তো 6 মাস গত ফেব্রুয়ারি মাসে 28 তারিখে শেষ হলো। আমরা নিয়মিতভাবে তথ্যগুলো জানানোর চেষ্টা করছি আমাদের প্রধান অংশীজনদেরকে। এর বেশিরভাগ তথ্য আপনারা জানেন, বিভিন্ন সময়ে আমরা প্রত্যেক সপ্তাহে এখন আপডেট দিচ্ছি বৃহস্পতিবার বিকেলে। আমরা যখন দায়িত্ব নেই 27 আগস্ট 2024, তখন মূলত বিশ্ববিদ্যালয় অচল অবস্থায় ছিল। একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান পদগুলো একে একে পদত্যাগ করার কারণে সবই শূন্য অবস্থায় ছিল, খালি ছিল, এবং হলগুলো একরকম ভাসমান পরিস্থিতিতে ছিল। দায়িত্ব নেওয়ার মাসখানেকের মধ্যে আমরা একাডেমিক কার্যক্রম আপনাদের সবার সহযোগিতা নিয়ে চালু করতে পেরেছিলাম। এখন আপনারা জানেন যে মোটামুটি আমাদের শিক্ষা কার্যক্রম শান্তিপূর্ণভাবে এগুচ্ছে। হলে এখন মোটামুটি একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে এবং ছাত্রদের সাথে নিয়মিতভাবে যোগাযোগ করে হলের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো দেখা হচ্ছে। নিয়মিত মনিটরিং কার্যক্রমও আছে। একটি ওপেন ডোর পলিসি আমরা চালু করেছি। উপাচার্যের সাথে যে কোনো কেউ দেখা করতে পারে যে কোনো সময়। গণরুম প্রথা মোটামুটি সফলভাবে আমরা মোকাবেলা করতে পেরেছি। এখন গণরুম আর নেই। জুলাই বিপ্লব সংক্রান্ত কিছু পদক্ষেপ স্পেসিফিকলি আমরা নিয়েছি। তার মধ্যে প্রধান যেটি উল্লেখ করছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান একটি কর্নার আমরা তৈরি করেছি। এটি সংগ্রহশালা নাম দিয়েছি আমরা, এবং সেটি আমাদের বর্তমান ডাকসু ভবনের সাথে সংলগ্ন। আমরা কিছু একাডেমিক রিসার্চ এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তৈরি করেছি, এবং বেশ কিছু বড় সেমিনার হয়েছে। আন্তর্জাতিক মানের একটি সেমিনার তৈরি করবার জন্য আমরা এখন আয়োজনের শেষের দিকে এসেছি। যুক্তরাষ্ট্রের কেন্ট বিশ্ববিদ্যালয়ের সাথে আলাপ আলোচনা অগ্রসর পর্যায়ে আছে। মূলত এই বিশ্ববিদ্যালয় খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের একটি অভিজ্ঞতা তাদের আছে ভিয়েতনাম যুদ্ধের পরিপ্রেক্ষিতে। এটা 60-এর দশকের শেষে এবং 70-এর দশকের প্রথম দিকে। ওই সময়ে তারা এই ধরনের একটি ভূমিকা পালন করে। তো তাদের একদম ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে কিভাবে এই বিষয়গুলোকে একাডেমিক গবেষণা করতে হয়। তো সেটি নিয়ে তারা আমাদেরকে একটি দল পাঠিয়েছেন, আমাদের সাথে তারা কাজ করছেন। ইতিমধ্যে আমরা 12 জন শিক্ষার্থী, আমাদের সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা, তাদেরকে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে অর্থ সহযোগিতা প্রদান করেছি। আবাসিক সংকট আমাদের তীব্র, বিশেষ করে নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে। এবার আমরা তাদের জন্য একটি বিশেষ আপৎকালীন আর্থিক সহায়তার ব্যবস্থা করেছি, যেটি হলের সিট দেওয়া সম্ভব না হলে আমাদেরকে বিশেষ আর্থিক সহযোগিতা করা যায় কিনা সেই বিবেচনা করছিলাম, এবং সেটি এখন সফলভাবে আমরা করেছি, এবং সেটি আমরা ইনস্টিটিউশনালাইজ করার চেষ্টা করছি। লোক নিয়োগ সম্পর্কে একটু কথা বলি। আমাদের কিছু উচ্চতর গবেষণা কেন্দ্র আছে। এই গবেষণা কেন্দ্রগুলোতে আমরা আগে ভাইস চ্যান্সেলরের একক এখতিয়ারে এগুলি নিয়োগগুলি হতো। এইবারে আমরা যেটা করছি, আমাদের কিছু অবসরপ্রাপ্ত বিদগ্ধ আমাদের সহকর্মীদেরকে দিয়ে সার্চ কমিটি করে দেওয়া হচ্ছে, যাতে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। তারা 3 জন করে নাম দিবেন গবেষণার কেন্দ্রের পরিচালক হিসেবে, এবং সেই 3 জন থেকে ভাইস চ্যান্সেলর মহোদয় একজনকে নিয়োগ করতে পারবেন। গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাটা একটা প্রধান আমাদের লক্ষ্য হিসেবে আমরা উপস্থাপন করেছি। তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব। ছাত্র রাজনীতি বিষয়ে আমরা একটা কমিটি করে দিয়েছিলাম যে ছাত্র রাজনীতির গতি প্রকৃতি কেমন হওয়া উচিত। বিচারপতি মতিন উদ্দিনের নেতৃত্বে আমাদের প্রফেসর আবুল কাশেম ফজলুল হক এবং প্রফেসর তাহমিদা বেগম সহ অত্যন্ত প্রথিতযশা মানুষজনকে দিয়ে এটি করে দেওয়া হয়েছে। আমাদের প্রফেসর শামীম রাজাও আছেন ওই দলে। ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা আন্তরিক, এটা আগেও বলেছি, এবং সেই অনুযায়ী আমরা খুব পদ্ধতিগতভাবে এগোচ্ছি। 3টি কমিটি করে দেওয়া হয়েছে। একটি কমিটি দেখছে মূলত, এবং সবই বিশেষায়িত কমিটিগুলো, একটি দেখছে গঠনতন্ত্র, একটি কমিটি দেখছে আচরণবিধি, এবং আরেকটি কমিটি সার্বিকভাবে অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে একটা মোটামুটি একটি সময়কালটা নির্ধারণ করার চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত এবং প্রশাসনিক উন্নয়নের জন্য বেশ কিছু বড় মাপের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি আবারও খুব বিনীতভাবে বলছি যে এই কাজগুলো অনেক ক্ষেত্রেই আমরা কঠিন পরিশ্রম করে করেছি। একটি হচ্ছে আমরা 2841 কোটি 86 লক্ষ টাকার একটি প্রাক্কলিত ব্যয়ের এটার আর্থিক বরাদ্দ অলরেডি আমরা পেয়েছি। এখন এটি একনেক পর্যায়ে আছে প্ল্যানিং কমিশনে। চীনা সরকারের সাথে আমাদের চুক্তি কমপ্লিট হয়েছে। চীনা সরকার আমাদেরকে লিখিতভাবে কনফার্ম করেছেন যে তারা আমাদেরকে একটি হল, স্পেশালি আমাদের নারী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ হল তারা তৈরি করে দেবেন, এবং সেটি দ্রুততম সময়ে করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া আমরা 151 কোটি টাকার আরেকটি প্রকল্প দিয়েছি বিভিন্ন সংস্কার কার্যের জন্য। অনেকগুলো হলের এই মুহূর্তে সংস্কার দরকার। কেন্দ্রীয় মসজিদ
এই রেনোভেশনের জন্য আমরা টার্কি সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করেছি, বেশ অগ্রগতি হয়েছে। আমরা আশা করছি যে টার্কি সরকারের সাথে আমরা আগামী কয়েক মাসের মধ্যে একটি ফাইনাল স্টেজে যেতে পারব। শহীদ ডক্টর মোর্তজা মেডিকেল সেন্টারকে অটোমেশনের আওতায় আনবার জন্য, যেমন কিছু এক্সরে মেশিন সহ নতুন চিকিৎসক নিয়োগ সহ অটোমেশন প্লাস কিছু অবকাঠামোগত উন্নয়ন, এর জন্য আমরা কিছু স্পেসিফিক পদক্ষেপ নিয়েছি। বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণের জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম। সেটির ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের অভ্যন্তরীণ যারা অংশীজন আছেন তাদের গভীর সাধুবাদ এবং সহযোগিতা আমরা পেয়েছি। শিক্ষাগত উৎকর্ষতা এবং গবেষণার প্রসঙ্গে দু একটা কথা শুধু বলি খুব সংক্ষেপে। বোস আইনস্টাইন তত্ত্বের শতবার্ষিকী উপলক্ষে আমরা একটি গুরুত্বপূর্ণ আয়োজন, আন্তর্জাতিক আয়োজন করতে পেরেছিলাম। এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় ঘটনা। 30 জন বিজ্ঞানী, আন্তর্জাতিক বিজ্ঞানী এই ক্ষেত্রে অংশ নিয়েছিলেন। 5টি ছাত্রী হলে কম্পিউটার ল্যাব সম্প্রসারণে কাজ করেছি, যেটি মূলত ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায়। কিউএস র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখনও শীর্ষস্থানে আছে। আমরা বিরাট কিছু করে ফেলছি দাবি করছি না, এখন আমাদের লম্বা পথ বাকি। একটি বিশেষ কমিটি এই র্যাঙ্কিং কাজে সহযোগিতার জন্য কাজ করছে। বৃত্তি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের যে সব ট্রাস্ট ফান্ডগুলো ছিল তার প্রত্যেকটা ট্রাস্ট ফান্ডের পরিমাণ বাড়ানো হয়েছে, অর্থের পরিমাণ এবং বৃত্তির পরিমাণ বাড়ানো হয়েছে। ক্যাম্পাসে একটি শাটল বাস সার্ভিস আমরা চালু করেছি। এটা আমরা জানি এটি একটি ছাত্রদের একটা বড় রকম ডিমান্ড ছিল এবং আমাদের যে বিশেষ মর্যাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের আওতায়, সেটি আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। আমরা সবসময় মনে করি যে আমরা সরকারের সাথে সুসম্পর্ক রাখতে চাই। আমরা সরকারি প্রতিষ্ঠান, সেটি আমরা নিশ্চয়ই মনে করি, কিন্তু আমরা সরকারের না। এটি এই ক্লিয়ার ডিস্টিংশনটুকু আমরা রাখতে চাই।